আমাদের মতো নন নেটিভ স্পিকারদের জন্য ইংরেজিতে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ভোকাবুলারি। আচ্ছা, আপনিই বলুন তো, এ পর্যন্ত আপনি কত শত ইংরেজি ওয়ার্ড মুখস্থ করেছেন? কিন্তু আপনি যখন ইংরেজিতে কিছু একটা লিখতে যান বা কারো সামনে কোনো কিছু বলতে যান, তখন আপনার প্রয়োজনীয় সমস্ত শব্দ কি আপনি বলার সময় বা লেখার সময় মনে আসে? এরকম কি কখনো হয় না যে একটি শব্দ আপনি খোঁজার চেষ্টা করছেন বলার জন্যে বা লেখার জন্যে, কিন্তু ওই মুহূর্তে আপনি খুঁজে পাচ্ছেন না, মনে হচ্ছে যেন না এই শব্দটিতে আমি জানতাম কিন্তু ভুলে যান। এই সমস্যাটি কেন হয়? জি, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করতে যাচ্ছি। এই টিপসগুলো যদি আপনি ভালো মতো আপনার ভোকাবুলারি লার্নিং প্রসেসে অ্যাপ্লাই করেন, ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভোকাবুলারি লার্নিং প্রসেস মাস্ট বি ইফেক্টিভ। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর আশা করব আপনি এই ভিডিওটিতে আমার সাথে থাকবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর পরবর্তী ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি একটু আগে যে 5টি টিপসের কথা বলছিলাম তার ভিতরে অন্যতম প্রধান হচ্ছে ইয়োর ভোকাবুলারি লার্নিং মাস্ট বি কনটেক্সুয়াল। কনটেক্সুয়াল বলতে আমি কি বোঝাচ্ছি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ইংরেজিকে ফেস করে থাকি, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ফেস করে থাকি। যেমন আপনি যদি অনার্স বা মাস্টার্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার বিভিন্ন সময়ে ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন কোর্স করা লেগেছে এবং ওই কোর্সগুলোতে আপনি নতুন নতুন শব্দের মুখোমুখি হয়েছেন, যেগুলা অর্থ আপনার আগে জানা ছিল না। এখন আপনার এই কোর্সগুলো করার সময় ওই শব্দগুলোর উপরে যদি আপনি ফোকাস করেন, ওই শব্দগুলো যদি ভালো মতো শিখে ফেলেন, ওই শব্দগুলোর অর্থ, সিনোনিম এবং ব্যবহারগুলো প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি একটু কেয়ারফুল হন, তাহলেই কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পেতে থাকবে। আর তোমরা যারা এসএসসি বা এইচএসসি লেভেলের অর্থাৎ স্কুল বা কলেজ লেভেলের স্টুডেন্ট আসো, তোমাদের ইংলিশ বইয়ের প্রত্যেকটা ইউনিটে এবং প্রত্যেকটা লেসনে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন শব্দ পাবে। এই শব্দগুলো যদি ওই কনটেক্সট অনুযায়ী, ওই সিচুয়েশন অনুযায়ী বুঝে ভালো মতো মুখস্থ রেখে পরবর্তীতে তোমার নিজের সিচুয়েশনে প্রয়োগ করো, তাহলে অবশ্যই তোমার ভোকাবুলারি লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এছাড়াও আপনি যদি প্রচুর পরিমাণে মুভি দেখে থাকেন, আপনি যদি মুভির পোকা হয়ে থাকেন, তাহলে সেখান থেকেও আপনি কিন্তু নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারেন। কিভাবে? হ্যাঁ, যখন কোনো নেটিভ স্পিকার কনভারসেশনে নতুন কোনো শব্দ বলছে, নতুন কোনো এক্সপ্রেশন দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু একই সাথে নতুন শব্দ শিখতে পারেন, আবার একই সাথে স্পোকেন ইংলিশের দক্ষতাও বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই স্পিকারের সাথে সাথে আপনাকে ইমিটেট করতে হবে, আপনাকে অনুকরণ করে ওইভাবে বলার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে ওই শব্দটার অর্থ আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার নিজের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে কিন্তু হরহামেশাই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খেলা চলছে, বিভিন্ন লিগ অথবা বিভিন্ন আসরে। এই যেমন আর কিছুদিন পরেই রাশিয়াতে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। তো এই খেলাগুলা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু খুব বেশি পছন্দ করি, বিভিন্নজন বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে বিভিন্ন খেলা এনজয় করি। তো আমরা কি হয়, আমরা খেলা দেখার সময় কিন্তু ভলিউমটা কমিয়ে দিই অথবা যদি বাড়িয়েও দেই, আমরা কমেন্ট্রির দিকে কিন্তু খুব একটা মনোযোগ দিই না। সেক্ষেত্রে আপনার এই মজায় কিন্তু অনেক নতুন শব্দ শিখতে পারেন, নতুন এক্সপ্রেশন শিখতে পারেন। জাস্ট একটু কানটা খাড়া করুন, খেয়াল করুন কমেন্ট্রিতে কি বলা হচ্ছে এবং অবশ্যই ওই পেছনে একটা সিচুয়েশন আছে, ওই সিচুয়েশনে ওই শব্দটা কিভাবে ব্যবহার হয়েছিল আপনি যদি মিনিংটা নাও জানেন ওই মুহূর্তে, তারপরেও কিন্তু আপনি সুন্দর একটা শব্দের ব্যবহার দেখলেন, পরবর্তীতে আপনি ওই শব্দটার মিনিং খুঁজে অবশ্যই আপনি দেখতে পারবেন। তো আমাদের ইংরেজি ভোকাবুলারি বৃদ্ধির ক্ষেত্রে এই কনটেক্সচুয়াল লার্নিং কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যখন কোনো একটা কনটেক্সট থেকে, কোনো একটা সিচুয়েশন থেকে পড়ার মাধ্যমে বা শোনার মাধ্যমে বা দেখার মাধ্যমে একটা নতুন শব্দ শিখলেন, ওই প্রত্যেকটা শব্দের পেছনে কিন্তু আপনার একটা গল্প রয়েছে, একটা হিস্ট্রি রয়েছে। আপনি যখন ওই শব্দটা শিখলেন, ওই স্টোরিটা আপনাকে মনে করিয়ে দেবে এই শব্দটার ব্যবহার এরকম। পরবর্তীতে যখন ওই শব্দটি আপনি নিজের ক্ষেত্রে, নিজের সিচুয়েশনে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই সিমিলার কনটেক্সটে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন।
এখন আপনি যদি বলেন যে না, আমার এইভাবে কনটেক্সচুয়াল লার্নিংয়ের সুযোগটা খুবই কম, অথবা আমার প্রচুর পরিমাণে ভোকাবুলারি শেখা দরকার, সেজন্য আমি একটি বই থেকে বা ডিকশনারি থেকে প্রচুর শব্দ শিখতেছি। জি, অবশ্যই আপনি এভাবে নতুন নতুন শব্দ শিখতে পারেন, কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ না, আর আমি এটা খুব বেশি এনকারেজও করি না। তারপরেও যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যখন আপনি নতুন কোনো একটা শব্দ শিখছেন, তখন ওই শব্দটার অর্থ ভালো মতো খেয়াল করুন, ওই শব্দটার ব্যবহারটা দেখে নিন, কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে নিজের মতো করে সেন্টেন্সে প্রয়োগ করুন। এবং আরেকটা টিপ হচ্ছে, আপনি কোনো নতুন শব্দ যখন শিখবেন, ওই শব্দটার মিনিংয়ের সাথে আপনার পরিচিত কোনো ব্যক্তি, কোনো বিষয়, কোনো বস্তুর সাথে ওই ব্যাপারটাকে অ্যাসাইন করে দিন, অ্যাট্রিবিউট করে দিন। ওই শব্দের গুণাবলী, ওই শব্দের কাজের সাথে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের গুণাবলী যা থেকে আপনি চিনেন, তার সাথে যদি মিলিয়ে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ওই শব্দটা মনে রাখতে পারবেন। টিপ নাম্বার 2, লুক আপ দ্য নিউ ওয়ার্ডস অর আননোন ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি। নর্মালি আমরা কি করে থাকি, আমরা যখন কোনো কিছু পড়ে নতুন কোনো শব্দ পাই, অথবা কোনো কিছু দেখে বা শুনে নতুন কোনো শব্দের মুখোমুখি হই, তখন আমরা কি করি, আমরা ওই সময়টাতে আমরা মনে করি যে এটা তো নতুন ওয়ার্ড, এটা তো মানে আমরা জানি না, তাহলে কি করব, কখনো মাঝে মাঝে আমরা শব্দটার অর্থ খুঁজে দেখার চেষ্টা করি, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সেটা স্কিপ করে যাই। কিন্তু না, আপনি যদি নতুন নতুন শব্দ শিখতে চান, আপনার ভোকাবুলারিকে ইনক্রিজ করতে চান, এনরিচ করতে চান, তাহলে অবশ্যই আপনি এভরিডে ইউজ অফ ইংলিশে যে নতুন নতুন শব্দ আপনি ফেস করছেন, সেই শব্দগুলোর অর্থ আপনাকে ডিকশনারিতে খুঁজতে হবে। একসময় ডিকশনারি খুঁজে দেখাটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। ডিকশনারির পাতা উল্টিয়ে উল্টিয়ে একটি শব্দ অনেক সময় নিয়ে খুঁজতে হতো, কিন্তু এখন কিন্তু স্মার্টফোনের এই সময়ে আপনি খুব সহজে সেকেন্ডের ভেতরে একটি নতুন শব্দের অর্থ কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। আপনি যদি একজন স্মার্টফোনের ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার ফোনে যদি কোনো ডিকশনারি ইনস্টল করা না থাকে, সেটা হতে পারে ইংলিশ টু বাংলা অথবা ইংলিশ টু ইংলিশ, তাহলে আপনি কেমন স্মার্ট? অবশ্যই আপনি যদি স্মার্ট হতে চান, স্মার্টলি ইংলিশ শিখতে চান, স্মার্টলি ইংলিশ ভোকাবুলারি ইনক্রিজ করতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনে একটি ভালো মানের ইংলিশ ডিকশনারি ইনস্টল থাকতে হবে। তবে আপনি যদি আরও এনথিউজিয়াস্টিক লার্নার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে সবসময়ের জন্য একটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স পকেট ডিকশনারি, ছোট্ট একটা ডিকশনারি যেটা সবসময় ক্যারি করা সম্ভব, সেই ডিকশনারিটা রাখতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো না যে আপনি নতুন কোনো শব্দ যখনই ফেস করবেন তখনই ডিকশনারি খুলে আপনি ওই শব্দটার অর্থ খুঁজতে থাকবেন, তা না। বরং আপনি যখন নতুন একটা শব্দ নতুন সিচুয়েশনে পেয়েছেন, চেষ্টা করেন ওই শব্দটার মিনিং ওই কনটেক্সট অনুযায়ী কী হতে পারে সেটা ধারণা করার। আপনি যদি শব্দটার মিনিং বুঝতে না পারেন, অথবা ওই শব্দটার অর্থ আরেকটু ভালো মতো ক্লিয়ার হতে চান ওই বিষয়ে, তাহলে যেটা করতে পারেন, ওই শব্দটা কোনো একটা জায়গায় লিখে রাখুন। পরবর্তীতে আপনি যখন লেজার টাইমে, আপনি ফ্রি সময়, অন্য সময়টাতে ওই শব্দটার অর্থ আপনি ডিকশনারিতে খুঁজে দেখতে পারেন। টিপ নাম্বার 2, লুক আপ দ্য নিউ ওয়ার্ডস অর আননোন ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি। নর্মালি আমরা কি করে থাকি, আমরা যখন কোনো কিছু পড়ে নতুন কোনো শব্দ পাই, অথবা কোনো কিছু দেখে বা শুনে নতুন কোনো শব্দের মুখোমুখি হই, তখন আমরা কি করি, আমরা ওই সময়টাতে আমরা মনে করি যে এটা তো নতুন ওয়ার্ড, এটা তো মানে আমরা জানি না, তাহলে কি করব, কখনো মাঝে মাঝে আমরা শব্দটার অর্থ খুঁজে দেখার চেষ্টা করি, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সেটা স্কিপ করে যাই। কিন্তু না, আপনি যদি নতুন নতুন শব্দ শিখতে চান, আপনার ভোকাবুলারিকে ইনক্রিজ করতে চান, এনরিচ করতে চান, তাহলে অবশ্যই আপনি এভরিডে ইউজ অফ ইংলিশে যে নতুন নতুন শব্দ আপনি ফেস করছেন, সেই শব্দগুলোর অর্থ আপনাকে ডিকশনারিতে খুঁজতে হবে। একসময় ডিকশনারি খুঁজে দেখাটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। ডিকশনারির পাতা উল্টিয়ে উল্টিয়ে একটি শব্দ অনেক সময় নিয়ে খুঁজতে হতো, কিন্তু এখন কিন্তু স্মার্টফোনের এই সময়ে আপনি খুব সহজে সেকেন্ডের ভেতরে একটি নতুন শব্দের অর্থ কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। আপনি যদি একজন স্মার্টফোনের ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার ফোনে যদি কোনো ডিকশনারি ইনস্টল করা না থাকে, সেটা হতে পারে ইংলিশ টু বাংলা অথবা ইংলিশ টু ইংলিশ, তাহলে আপনি কেমন স্মার্ট? অবশ্যই আপনি যদি স্মার্ট হতে চান, স্মার্টলি ইংলিশ শিখতে চান, স্মার্টলি ইংলিশ ভোকাবুলারি ইনক্রিজ করতে চান, তাহলে অবশ্যই আপনার ফোনে একটি, তবে আপনি যদি আরও এনথিউজিয়াস্টিক লার্নার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে সবসময়ের জন্য একটি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স পকেট ডিকশনারি, ছোট্ট একটা ডিকশনারি যেটা সবসময় ক্যারি করা সম্ভব, সেই ডিকশনারিটা রাখতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো না যে আপনি নতুন কোনো শব্দ যখনই ফেস করবেন তখনই ডিকশনারি খুলে আপনি ওই শব্দটার অর্থ খুঁজতে থাকবেন, তা না।
বরং আপনি যখন নতুন একটা শব্দ নতুন সিচুয়েশনে পেয়েছেন, চেষ্টা করেন ওই শব্দটার মিনিং ওই কনটেক্সট অনুযায়ী কী হতে পারে সেটা ধারণা করার। আপনি যদি শব্দটার মিনিং বুঝতে না পারেন অথবা ওই শব্দটার অর্থ আরেকটু ভালো মতো ক্লিয়ার হতে চান ওই বিষয়ে, তাহলে যেটা করতে পারেন ওই শব্দটা কোনো একটা জায়গায় লিখে রাখুন। পরবর্তীতে আপনি যখন লেজার টাইমে আপনি ফ্রি সময় অন্য সময়টাতে ওই শব্দটার অর্থ আপনি ডিকশনারিতে খুঁজে দেখতে পারেন। টিপ নাম্বার 3, স্টোর দ্য নিউ ওয়ার্ডস অর আননোন ওয়ার্ডস। আপনি যখন নতুন একটা কনটেক্সটে নতুন একটা সিচুয়েশনে একটি শব্দের মুখোমুখি হলেন এবং ওই শব্দটি আপনি ডিকশনারি থেকে ওইটার মিনিং ব্যবহার খুঁজে বের করলেন, তখন আপনি কি করবেন? ওখানেই শেষ হয়ে যাবে? এরকম যদি করে রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহ, এক মাস, কিছুদিন পরে আপনি ওই শব্দটার অর্থ আস্তে আস্তে ভুলে যেতে থাকবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে একটি পকেট নোটবুক তৈরি করা, যে নোটবুকটাতে আপনি দৈনন্দিন যা যা নতুন নতুন শব্দ শিখলেন ওই শব্দগুলা ওখানে লিখে রাখলেন। এভাবে একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ পরে আপনি খেয়াল করবেন, এক সপ্তাহ পরে গিয়ে ওই শব্দগুলো আপনি আবার সুন্দর মতো খুঁজে দেখতে পারেন, দেখবেন যে অনেকগুলো শব্দ হয়ে গেছে। পাশাপাশি আই উইল অলসো সাজেস্ট যে আপনি একটি শব্দের একাধিক সিনোনিমও পাশাপাশি লিখে রাখবেন, তাহলে আপনার শব্দভাণ্ডার আরও বেশি বেড়ে যাবে। একটা কনটেক্সটে যে শব্দটা শিখলেন পাশাপাশি আরও কয়েকটি শব্দ যদি শিখে ফেলেন তাহলে আপনার শব্দ সংখ্যা বেড়ে যাবে। অবশ্য আপনার শেখা নতুন শব্দগুলোকে আপনি ডিজিটাল ফরম্যাটেও সেভ করে রাখতে পারেন। বিভিন্ন ডিকশনারিতে এরকম অনেক অপশন রয়েছে যে আপনি ওই নতুন খুঁজে দেখা শব্দটা সেভ করে রাখতে পারেন, স্টোর করে রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা আছে। সমস্যাটি হচ্ছে আপনার ফোনটি হারিয়ে যেতে পারে, ওই অ্যাপটা আনইনস্টল হয়ে যেতে পারে, অথবা আপনার ফোনটি ফ্ল্যাশ দেওয়া লাগতে পারে। এক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ ওয়ে হচ্ছে একটি ছোট্ট পকেট নোটবুক তৈরি করা, যেখানে আপনি প্রতিনিয়ত আপনার শেখা শব্দগুলো লিখে রাখবেন। এতক্ষণ আপনাদের সাথে যে 3টি টিপস শেয়ার করেছি, এখন সে বিষয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতার কথাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি তখন ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ইংলিশ ডিপার্টমেন্টে। তো স্বাভাবিকভাবেই প্রফেসরদের ক্লাস করতে গিয়ে যে সমস্যাটির মুখোমুখি হয়েছি সেটি হচ্ছে তারা কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করতো যেগুলোর অর্থ আমি জানতাম না, যার ফলে ওই ক্লাসগুলো থেকে জিস্ট বা বিষয়বস্তু বুঝতে আমার অনেক বেশি কষ্ট হতো। তো তখন আমি কি করতাম, যে ক্লাস লেকচারের নোটটা নিতাম, যে ক্লাস নোট নিতাম, সেখানে ডান পাশে প্রত্যেকটা পেজে প্রতিদিনই আমি প্রত্যেক টিচারের ক্লাস থেকেই 1টি, 2টি, 5টি এভাবে হতে পারে, একজন টিচারের ক্লাস থেকে 5টি, আরেকজন টিচারের ক্লাস থেকে 10টি এরকম নতুন নতুন শব্দ লিখে রাখতাম। পরবর্তীতে যখন বাসায় আসতাম, বাসায় এসে ডিকশনারি থেকে ঘেটে ঘেটে আমি ওই শব্দগুলোর অর্থ খুঁজে বের করতাম। এখনকার মতো তখন কিন্তু স্মার্টফোন অত জনপ্রিয় ছিল না, স্মার্টফোন আসেও নাই তখন। আই এম টকিং অ্যাবাউট 2004 সালে। তখন ডিকশনারি থেকে খুঁজে খুঁজে এক একটি শব্দের অর্থ খুঁজে বের করতাম এবং ছোট্ট পকেট নোটবুকটি, যেটি আমার অনেক প্রিয় ছিল, এরকম অনেকগুলো পকেট নোটবুক হয়ে গিয়েছিল, ওই নোটবুকগুলোতে শব্দগুলো লিখে রাখতাম। মজার ব্যাপার হচ্ছে ওই পকেট নোটবুকগুলো এখনও আমার সংগ্রহে রয়েছে। এখনও মাঝে মাঝে ওই নোটবুকগুলোর পাতা উল্টিয়ে দেখি আমি ওই সময়টাতে কী শব্দ শিখেছিলাম। আরও মজার ব্যাপার হচ্ছে যখনই ওই শব্দগুলো আমি খুঁজে বের করি, দেখি, তখন প্রত্যেকটা শব্দের পেছনে কোনো না কোনো গল্প আমার মনে পড়ে যায়। হতে পারে সেটা কোনো টিচারের ক্লাস লেকচার থেকে আমি শিখেছিলাম, অথবা ওই সময়টাতে যেহেতু আমাকে নতুন নতুন অনেক গল্প, কবিতা, উপন্যাস পড়তে হয়েছিল, ওই উপন্যাসগুলোর ওই কবিতা বা গল্পের কাহিনীও আমার ওই সময় ওই শব্দগুলো দেখে মনে পড়ে যায়। টিপ নাম্বার 4, মেক ইউর ওন সেন্টেন্সেস। আপনি হয়তো নতুন কোনো কনটেক্সট থেকে নতুন কোনো শব্দের মুখোমুখি হলেন, ওই শব্দটার অর্থ ডিকশনারি থেকে খুঁজে বেরও করলেন, আবার ওই যাতে ভুলে না যান কোনো আপনার পকেট নোটবুকে বা কোথাও ওই শব্দটা লিখেও রাখলেন অর্থসহ বা সিনোনিম সহ। বাট দ্যাটস নট ইনাফ। কারণ হচ্ছে ওই শব্দটার ব্যবহার, ওই শব্দটার অর্থ আপনি শুধু কিভাবে হয় সেটাই দেখেছেন, কিন্তু কিভাবে নিজের লাইফে, নিজের সিচুয়েশনে, নিজের কনটেক্সটে করতে হয় সেন্টেন্সের মাধ্যমে, সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করেন নাই। এজন্যে আপনাকে অবশ্যই যে শব্দ নতুন শিখেছেন সেই শব্দটা নিজের সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে একটি টার্ম রয়েছে, টার্মটি হচ্ছে টেক্সট টু ফিল্ড। অর্থাৎ আপনি যে শব্দটা শিখেছেন, যে কনটেক্সটে শিখেছেন, সেটি হচ্ছে আপনার টেক্সট। এখন আপনার শেখাটা সম্পূর্ণ হবে তখনই যখন আপনি আপনার ফিল্ডে, আপনার কনটেক্সটে, আপনার সিচুয়েশনে এই ফিল্ডটাকে, এই টেক্সটটাকে নিয়ে আসতে পারবেন। দ্যাট ইজ, আপনার শেখার প্রক্রিয়া হওয়া উচিত টেক্সট টু ফিল্ড। My last tip, that is tip number 5, revision. ধরুন আপনি কিছুদিন যাবৎ ভোকাবুলারি শেখার চেষ্টা করছেন এবং আপনার বিভিন্ন কনটেক্সটে শেখা শব্দগুলা ডিকশনারি দেখে
অর্থ বের করছেন এবং একটা জায়গায় স্টোরও করছেন, হয়তো পকেট নোটবুকেই হবে, কিন্তু আপনি কি মনে করেন যে 1 মাস পরে ওই নতুন শেখার শব্দগুলো আপনার মনে থাকবে? না, দ্যাট ইজ নট ইনাফ। আপনাকে যেটা করতে হবে, মাঝে মাঝে, বিশেষ করে আই সাজেস্ট প্রত্যেকটা সপ্তাহের শেষে 5 দিন বা 6 দিন পরে, 7ম দিনে বা 6ষ্ঠ দিনে আপনি পুরো সপ্তাহে যত শব্দ শিখেছেন একটু বেশি সময় নিয়ে ওই সবগুলো শব্দ আপনাকে রিভাইজ করতে হবে। এবং যখনই রিভাইজ করবেন, রিভাইজ করার সাথে সাথেই আপনাকে প্রত্যেকটা শব্দের জন্য একটি করে আপনার কনটেক্সটে নিজে নিজে শব্দ, ওই শব্দগুলোকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে। এবং এভাবে যদি নিয়মিত করতে থাকেন, প্রতি সপ্তাহে করতে থাকেন, তাহলে আপনার এই ভোকাবুলারি শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি হয়তো ভাবছেন এভাবে 1 মাস 2 মাস 6 মাস পরে তো ওই পকেট নোটবুকে অনেক শব্দ হয়ে যাবে, তো প্রতি সপ্তাহে শেষে সবগুলো শব্দ একসাথে কিভাবে রিভাইজ দেবো? হ্যাঁ, এক্ষেত্রে আমার আরেকটা টিপ হচ্ছে, আপনি সপ্তাহ শেষে যখন আপনি ওই সপ্তাহের শব্দগুলো যখন আপনি রিভাইজ করতে যাবেন, তখন দেখবেন কিছু শব্দ আপনি দেখার সাথে সাথে আপনার মনে আসছে অর্থগুলা, সিনোনিম সহ ওইটার ব্যবহার মনে থাকছে, কিন্তু কিছু শব্দ থাকবে যেগুলো আপনার সহজে মনে থাকছে না। সেই শব্দগুলোকে আপনি লাল কালি দিয়ে টিক দিয়ে রাখবেন। তার মানে হচ্ছে এই শব্দগুলো আপনি পরের সপ্তাহে আরও বেশি ফোকাস করবেন, আর একটু বেশি সময় নিয়ে পড়বেন। এরপরে দেখবেন 1 মাস 2 মাস 6 মাস পরে আপনার সবগুলো শব্দ আর দেখা লাগছে না, শুধুমাত্র ওই শব্দগুলো দেখলেই চলছে। এ বিষয়ে আমার আরও কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। ওই একই সময়ের কথা, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখন আমার ইউনিভার্সিটি যেহেতু বাড়ি থেকে খুব কাছেই ছিল, 10-15 কিলোমিটার দূরে ছিল, হলে থাকা শুরু করি নাই তখনও, 1 বছর পরে 2nd ইয়ার থেকে হলে থাকা শুরু করেছিলাম। তো ফার্স্ট ইয়ারে যখন আমি বাড়ি থেকে ইউনিভার্সিটি যেতাম, এই যাওয়ার পথে যানবাহনটি ছিল একটু ইন্টারেস্টিং নাম, তার নাম ছিল নসিমন। দ্যাট ইজ টেম্পো টাইপ এক ধরনের যানবাহন, প্রচুর শব্দ করে। কিন্তু এখন এই সময় লাগতো 30 থেকে 40 মিনিট, এই সময়টা কিন্তু আমি নষ্ট করতাম না। এই প্রতিনিয়ত আমি যে শব্দগুলা, নতুন নতুন শব্দ শিখতাম, ওখানে লিখে রাখতাম, ওই শব্দগুলা আমি ওই নসিমনের ভিতরে বসে বসে রিভাইজ করতাম। এক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করব যে আমি সারা জীবনে যত শব্দ শিখেছি তার ভেতরে সবচাইতে ইফেক্টিভলি বেশি শব্দ শিখেছি আমার ওই ইউনিভার্সিটির ওই ফার্স্ট ইয়ারের ওই সময়টাতে। এবং আমি ওই নসিমনে থাকা সময়গুলোকে অবশ্যই সারা জীবন স্মরণ করব। দ্যাট ইজ ওয়াই, বিকজ অফ মাই লার্নিং, এনরিচিং মাই ভোকাবুলারি। ওই সময়ে আরেকটি কাজও করতাম, সেটা হচ্ছে ওই শব্দগুলো যখন আমি রিভাইজ করছি, একই সাথে আমার নিজের ভেতরে 2টা সেলফকে দাঁড় করাতাম। 2 জন মোহাম্মদ আলীকে আমি মনে মনে ভেবে নিতাম একজন আরেকজনের সাথে কথা বলছে, কনভার্স করছে। কী জন্য কনভার্স করছে? যাতে এই শব্দগুলো, আমি যে শব্দগুলো লিখে রেখেছি, এই শব্দগুলোর ব্যবহার করতে পারি। তো আপনারাও এটা করতে পারেন। যখন আপনি একা একা আছেন, তখন আপনি নিজের সাথে মনে মনে বা লাউড ভয়েসেও করতে পারেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ। তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য 5টি টিপস, যার মাধ্যমে আপনি ইফেক্টিভলি আপনার ভোকাবুলারিকে এনরিচ করতে পারবেন। এক্ষেত্রে আমি আরেকটি বোনাস টিপ দেবো আপনাদের জন্য, সেটি হচ্ছে আই উইল সাজেস্ট আ মুভি ফর ইউ। আই গেস আপনাদের অনেকেই মুভিটি দেখে থাকবেন। মুভিটি হচ্ছে 2012-এ রিলিজ হওয়া শ্রীদেবী অভিনীত একটি মুভি, দ্যাট ইজ ইংলিশ ভিংলিশ। এই মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনে একজন হাউসওয়াইফ কনটেক্সচুয়াল ভোকাবুলারি লার্নিংয়ের মাধ্যমে এবং আদার প্র্যাকটিক্যাল কমিউনিকেশনসের মাধ্যমে তার ইংলিশের দক্ষতা বৃদ্ধি করে। অ্যান্ড ফাইনালি দ্য ক্যারেক্টার্স এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন। আর যদি মনে করেন আমার এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আই রিকোয়েস্ট ইউ মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমাদের দেয়া পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবেন।